আগে যিনি আমাদের বাংলার রাজ্যপাল ছিলেন তিনি চির অপমানিত ছিলেন বটে, বাট এই রাজ্যপালের মতো চরিত্রহীন ছিলেন না। আমি আপনাকে বলি, ভারতবর্ষের ইতিহাসে এরকম অনেকবার হয়েছে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো মহিলার শ্লীলতাহানির অভিযোগ এসছে, সেখানে কিন্তু বারংবার রাজ্যপালরা পদত্যাগ করেছেন। যেমন আন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এনডি তিওয়ারি 2009 সালে এবং মেঘালয়ের রাজ্যপাল ভি ষণমুগানাথন 2017 সালে। কিন্তু এখানে আমাদের বাংলার রাজ্যপাল, তার বিরুদ্ধে যখন অভিযোগ এসছে তখন তিনি ভারতীয় সংবিধানকে আর্টিকেল 361কে সামনে রেখে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। যদি আপনি সততার প্রতীক হন, আপনি সত্যবাদী যুধিষ্ঠির হন, তাহলে পুলিশ প্রসিকিউশন হলে ক্ষতিটা কি? সত্যিটা সামনে আসতো। আমার কথা হচ্ছে এখানে আমার হাউ এবং হাউয়ের সকল দর্শককে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে একজন মানুষ একটি রাজ্যের সাংবিধানিক প্রধান, তা বলে তার কাছে কি অধিকার আছে কোনো মহিলার সাথে শ্লীলতাহানি করার? একটা বাচ্চা মেয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় চাকরি করতে এসছে, সে রাজভবনে একটা কন্ট্রাকচুয়াল পোস্টে চাকরি করে, তাকে 24শে এপ্রিল এবং 2রা মে রাত্রেবেলায় তাকে ডেকে তার সাথে শ্লীলতাহানি করা হয়েছে। কেন? কারণ তাকে বলা হয়েছিল যে আমি তোমায় একটা ভালো চাকরি খুঁজে দেবো। এবার আমার প্রশ্ন, ধরুন রাজ্যপাল শব্দটা, রাজ্যপালের চেয়ারটাকে যদি সরিয়ে রাখা যায়, আর কোনো মানুষ বা কোনো পলিটিক্যাল নেতার বিরুদ্ধে যদি একটা মেয়ে এরকম অভিযোগ আনে, আপনারাই তো বলতেন প্রশাসন কি করছে, কেন এরকম ব্যক্তিকে কোমরে দড়ি বেঁধে এখনও জেলে নিয়ে যাচ্ছে না, বলতেন নয় কি? তাহলে এখানে কেন সেটা হবে না? আর সেই জন্যেই এই বাচ্চা মেয়েটি, যার সব কিছু চলে গেছে, যার সম্মানহানি হয়েছে, যার চাকরি চলে গেছে, সে ঠিক করেছে সুপ্রিম কোর্টে লড়াই করবে। সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল হয়েছে আর্টিকেল 32 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্স অ্যাক্টে। দেখি সুপ্রিম কোর্ট, আমার দৃঢ় বিশ্বাস যে এই দেশের সর্বোচ্চ আদালত এই মেয়েটাকে জাস্টিস দেবে, আর এই মেয়েটার সাথে নোংরামি যিনি করেছেন তাকেও তার পানিশমেন্টটা দেবে। কিন্তু আমার যেটা অদ্ভুত লাগে সেটা হচ্ছে গভর্নর তো কেন্দ্রীয় শাসক দল পাঠায়, এখানে বিজেপি তাকে সরিয়ে না দিয়ে আরও তাকে সমর্থন করছেন কেন? বিজেপির কি যারা মহিলাদের সাথে শ্লীলতাহানি করে তাদের সাথে একটা আলাদা ভালোবাসা আছে? মানে ব্রিজভূষণ, প্রজ্জ্বল রাভান্না, মানে মহিলার সাথে সম্মানহানি করলেই কি সে কি বিজেপির নেতা হবে? এটা আমি বুঝতে পারছি না। এটা শুভেন্দু অধিকারী বেটার বলতে পারবে। বিজেপি তো বলছে তৃণমূলের যোগ রয়েছে মেয়েটির সঙ্গে, ফেসবুক প্রোফাইল। মেয়েটি রাজভবন থেকে বেরিয়ে গিয়ে থানায় কমপ্লেন করেছে। মেয়েটি তো মিডিয়ার সামনে অভিযোগ করছে না। মেয়েটির কাছে যদি প্রমাণ না থাকতো, মেয়েটির সাথে যদি এই দুর্ব্যবহার, এই শ্লীলতাহানি না হয়ে থাকতো, মেয়েটি আজকে সুপ্রিম কোর্টে যেতে পারত। মেয়েটি তো সুপ্রিম কোর্টে গেছে, মেয়েটি তো শুধু মিডিয়ার সামনে বলছে না। আর আজকে আমি একটা কথা বিজেপিকে জিজ্ঞেস করতে চাই, যে বিজেপি এই বলে না এই মেয়েটির সাথে তৃণমূলের যোগ আছে, আরে মেয়েটাকে অপমান করার আগে রাজ্যপাল কি ভোট দেয় না? হাইকোর্টের জাজ কি ভোট দেয় না? দেয় তো, ভোট দেয় তো তারা। তো হাইকোর্টের জাজও যখন গিয়ে ভোট দেন, তার মানে তিনি কোনো না কোনো মতাদর্শে বিশ্বাসী, সেই জন্যই তো তিনি একটা পার্টিকুলার পার্টিকে ভোট দেন। তার মানে কি সে সেই পার্টির লোক হয়ে গেল? আজকে যদি গভর্নর যখন ভোট দিতে আছেন, তিনিও তো তার ভোটাধিকার প্রয়োগ করেন, তিনি তো রাজ্যের সাংবিধানিক প্রধান। তিনি যদি গিয়ে কালকে বিজেপিকে ভোট দেন, তার মানে সে বিজেপির লোক। একটা হাইকোর্টের জাজ গিয়ে যদি কালকে বামফ্রন্টকে ভোট দেয়, তার মানে সে সিপিএমের জাজ। এটা কি ধরনের বিজেপির মূর্খামি আমি তো বুঝতে পারছি না। আমি ধরে নিচ্ছি মেয়েটা হয়তো মমতা ব্যানার্জিকে পছন্দ করেন। একটা মেয়ে হয়ে কেন পছন্দ করবে না? মমতা ব্যানার্জি একজন মহিলা, 7 বারের সাংসদ, 4 বারের বিধায়ক, 3 বারের রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। নারী সশক্তিকরণের যদি প্রতীক কেউ থাকে ভারতবর্ষে, তার নাম মমতা ব্যানার্জি। তো একটা মেয়ে হয়ে মমতা ব্যানার্জিকে দেখলে সে স্টার স্ট্রাক হবে বা মমতা ব্যানার্জিকে সে ফলো করবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তার মানে সে যদি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে বা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তাহলে তার সাথে বিজেপির কোনো নেতা বা গভর্নরের শ্লীলতাহানি করার মানে ক্ষমতা চলে আসে বা অধিকার চলে আসে। এটা কি ধরনের আলোচনা বিজেপির, আমি তো বুঝতে পারছি না। আমি শুধু একটু জানার থেকে জেনে শেষ করব একটা অন্য প্রসঙ্গে। এই যে ভোট হয়ে গেল, ভোট আসে, ভোট যায়, সরকার বদল হয়, থেকে যায়। আমি বলছিলাম এই ভোটের ইস্যু কি হলো? কোনো দুর্নীতি ইস্যু হলো না,
কোনো এই যে নেতা মন্ত্রী জেলে বেশ কিছু তা ইস্যু হলো না, খালি লক্ষ্মীর ভাণ্ডার ইস্যু হলো? কি মতামত সেইটুকু জান। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আগের প্রশ্নে, গভর্নরের প্রশ্নের সেকেন্ড পার্টটা যেটা সায়ন্তিকা রিলেটেড, আমি একটু বলে নিই। আপনি এটা ভেরিফাই করে নেবেন, আমি এটা অন্য কোনো চ্যানেলে বলিনি। ফার্স্ট আপনি আপনার হাউতে বলছি, গভর্নর প্রথম শপথ গ্রহণের মেল পাঠিয়েছিল সায়ন্তিকাকে, তার 4 দিন বাদে মেল পাঠিয়েছিল ভগবান গোলার বিজয়ী বিধায়ক রেয়াত হোসেনকে। কেন? কেন? সায়ন্তিকা একটা মেয়ে, অভিনেত্রী, যদিও ও কিক বক্সিং জানে, সে তো দ্বিধাবোধ করবেই একটার সেই বাড়িতে ঢুকতে, সেই মানুষটার কাছে যেতে যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে। আজকে কোনো অধ্যাপকের বিরুদ্ধে যদি শ্লীলতাহানির অভিযোগ থাকে, আমি আপনি আমাদের বাড়ির মেয়েদের তার কাছে পড়তে পাঠাবো? তাহলে আমরা কি করে আমাদের বিধায়ককে তার কাছে শপথ গ্রহণে পাঠিয়ে দিই? কেন 4 দিন বাদে রেয়াত হোসেনকে মেল করেছে? মেল তো একসময় একসাথেই করে দিতে পারতো 2জন বিধায়ককে। প্রশ্ন করুন না গিয়ে রাজ্যপাল আর তাদের 2জন ওএসডিকে। আর তার যে 2টো ওএসডি আছে তারাও অত্যন্ত বর্ণময়, তার ব্যাপারে পরে কোনো দিন বিস্তারিত বলবো। তাজ প্যালেসের ঘটনা মানুষের মনে থাকা উচিত। বঙ্গভবনে কি ঘটেছিল একজন দক্ষিণ ভারতীয় প্রফেশনাল মানে নৃত্যশিল্পীর সাথে? 1977 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কাজ করার সময় কি ঘটনা ঘটেছিল মানুষের ইতিহাস মনে রাখা উচিত। তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা কিন্তু তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয়। ইতিমধ্যেই আমাদের স্পিকার সাহেব রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন যে রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি শপথ গ্রহণ না করিয়ে মানুষের কাজে বাধা দিচ্ছেন। এটা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? তো তৃণমূলের সৌজন্যতাটা কিন্তু তৃণমূলের দুর্বলতা নয়। খাতা যদি খোলা হয়, খাতা 1977 সালের এসবিআই জলপাইগুড়ি ব্রাঞ্চ থেকে খোলা হবে, সেটা এসে পড়বে বঙ্গভবন, তারপর নিউ দিল্লির তাজ প্যালেস হোটেল, এসে ঠেকবে কলকাতার রাজভবন। সামলাতে পারবে না। কিন্তু এটুকুই বলার ছিল, সায়ন্তিকা যাবে না রাজভবন। কোনো মেয়ে সেফ ফিল করছে না রাজভবন যেতে। আপনি সায়ন্তিকাকে জিজ্ঞেস করলে উনিও সেটাই বলবেন। আমার সেকেন্ড প্রশ্ন ছিল, লক্ষ্মীর ভাণ্ডার ইস্যু হলো, দুর্নীতি কেন ইস্যু হলো? বাংলায় যারা ভোট দেন, আপনারা ভাবেন বাংলায় মানুষ ভোট দেয় তৃণমূলকে বা বিরোধী, যেমন বিজেপি, সিপিএম আর কংগ্রেস। ভুল। বাংলায় ভোট হয় মমতা ব্যানার্জির পক্ষে আপনি, বা আপনি মমতা ব্যানার্জির বিপক্ষে। আর কোনো গল্প নেই বাংলা। আর বাংলার মানুষ বারংবার 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 দেখিয়ে দিয়েছে যে বাংলার বেশিরভাগ মানুষ মমতা ব্যানার্জির পক্ষে। কারণ মমতা ব্যানার্জির কমিটমেন্ট ইজ হার ক্রেডিবিলিটি। উনি যেটা বলেন উনি সেটা করেন। ভোটের যতবার ভোট এসছে ওনার ম্যানিফেস্টোতে উনি যা যা বলেছেন সেই সবকটা কথা তিনি পূর্ণ করেছেন। আপনারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডারেই কি শুধু ভোট হয়েছে? মহিলারা একচেটিয়া ভোট দিয়েছে বলে আপনারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার। তাহলে সংখ্যালঘু একচেটিয়া ভোট পেল কী করে তৃণমূল কংগ্রেস? আর সবচেয়ে বড় পরিসংখ্যান যেটা আপনারা কোনোদিনই আলোচনা করেন না, বাংলার হিন্দুরা মমতা ব্যানার্জিকে একচেটিয়া ভোট দিয়েছে। দেখুন পরিসংখ্যান গিয়ে। বিজেপি তো মুসলিম ভোট পায়নি, তাহলে 38% ভোট কোত্থেকে এলো? 39%, 38 না 39% ভোট পেয়েছে। বিজেপির ভোটার তৈরি হয়েছে তো। আমি তো আবারও বললাম সেগুলো তো হিন্দু ভোটার। হিন্দু ভোটার, কারণ তারাও তো ভেবেছিল যারা রামকে এনেছে আমরা তাকে আনবো। রামের মাথার ছাদ ফুটো হয়ে গেছে, জানেন তো আপনারা। অযোধ্যায় একজন নেতা নিজের প্রচার করতে গিয়ে রাম মন্দির কমপ্লিট করেনি। প্রভু রামের গর্ভগৃহে প্রভু রামের মাথায় ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে। অযোধ্যার 2 দিন বৃষ্টির পর অযোধ্যার রেলওয়ে স্টেশন জলের তলায় চলে গেছে। রামপথ যেটা তৈরি হয়েছিল গরিব মানুষের বাড়ি ভেঙে দিয়ে, সেই রামপথে বিভিন্ন জায়গায় রাস্তা ধসে গেছে। অযোধ্যায় 1,04,000 ভোট পেয়েছে বিজেপি, 1,04,000 ভোট পেয়েছে কংগ্রেস। আর ফৈজাবাদ সিটে প্রভু রাম ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে বিজেপিকে। কিছু লোক তো সেই ব্যাপারটা দেখে বাংলায় কিছু লোক তো ভেবেছিল যে আমাদের হিন্দু ধর্মের ঠেকেদার।
তারাও এখন বুঝতে, তাদেরও চোখ খুলে যাচ্ছে, কারণ তারাও দেখেছে এই হিন্দু ধর্মের ঠেকেদারদের প্রধান জায়গা উত্তরপ্রদেশে কিভাবে 117 জন, যার মধ্যে অধিকাংশ মহিলা আর বাচ্চা পদদলিত হয়ে মরে গেল প্রশাসন এবং যোগী বাবার অপদার্থতার জন্য। হিন্দুরাই তো দেখছে, ওই সৎসঙ্গে যারা মারা গেছেন সকলেই তো হিন্দু ধর্মের ঠেকেদার, বিজেপি উত্তরপ্রদেশ, সেই আবার হাতরাস। তারাও দেখছে। আপনাকে আমি দায়িত্ব নিয়ে হাউতে, আপনি আমার ইন্টারভিউ নিয়েছেন লোকসভার সময়, আমি আপনাকে তখনও বলেছিলাম অধীর চৌধুরী হারবে, হেরেছে। তখনও বলেছিলাম তৃণমূল কংগ্রেস 25 থেকে 27টা আসন পাবে, 27 +- 2 পাবে, 29টা পেয়েছে। আর আজকে আমি আপনাকে হাউতে 1.5 বছর আগে বলে দিচ্ছি, বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে, মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আর তৃণমূল কংগ্রেস আমার এখন আজকের দিনে ধারণা 230টার বেশি আসন পাবে।